শুনবো। নিয়োগের ক্ষেত্রে যদি আমরা আসি, যে আমরা মার্দিয়া মমতাজের বক্তব্য শুনছিলাম, অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়ার বক্তব্য শুনছিলাম। নিয়োগের ক্ষেত্রে যদি সবচেয়ে বড় অভিযোগ সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি বলা হয়, সেই সময় আপনাদেরও একটি দায় ছিল, সেটা গণমাধ্যম থেকে শুরু করে এমনকি ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তিনি আসলে ছাত্রদের আহ্বানে এসেছেন, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। সেই হিসেবে সব জায়গায় সবসময় বলতে শুনেছি যে হাসনাত আব্দুল্লাহ, বা তিনি বলেছেন হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম সবসময় সচিবালয়ে থাকতেন মধ্যরাত পর্যন্ত। সেই ক্ষেত্রে এটা নিয়েও প্রশ্ন উঠতো যে সচিবালয়ে তাদের আসলে কি কাজ থাকতো। একটু পূর্বের প্রসঙ্গ থেকে শুরু করতে চাই। জি, ধন্যবাদ। সচিবালয়ে কে কতক্ষণ পর্যন্ত থাকতো এর কোনো তখন এগুলো নিয়ে আসলে সমালোচনা হতো, এই জন্য অনেক কথা অনেক কিছু বলছে, স্পষ্ট কোনো রেকর্ড নাই। আর সচিবালয়ে যে কেউ যেতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। এইটা দিয়ে ধরেন কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, এগুলোকে ধরেন জেনারেলাইজ করার সুযোগ নেই। একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রশাসন চালাতে গেলে আপনি আপনার দলীয় এটা হয় যে ধরেন কোথাও কোথাও আছে, যেমন ধরেন আমেরিকাতে বিশেষ করে ট্রাম্প প্রশাসন যখন আসে, কিংবা ধরেন বাইডেন প্রশাসন আসে, এখানে কিন্তু কয়েক হাজার লোক নিয়ে তারা প্রশাসনে ইন করে। বাংলাদেশে সেই পরিস্থিতি নেই। বাংলাদেশে ধরেন একটা ব্যুরোক্রেসি আছে, যে ব্যুরোক্রেসি প্রায় কনস্ট্যান্ট, এদের শুধু অদল বদল হয়। এখন যেটা হয়েছে যে কয়েক দশকে প্রশাসনগুলো দলীয়করণ হয়েছে, বিভিন্ন দল তাদের লোকজনদেরকে নিয়োগ করে 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 পদোন্নতি দিয়ে দিয়ে একটা জায়গায় নিয়ে গেছে, তাদেরকে দিয়ে চালায়। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমাদের আলাপের মধ্যে যেই জায়গাটা আমি খেয়াল করলাম, আলাপের মধ্যে যেই জায়গাটা একটু মিসিং, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের নিয়োগ আর প্রশাসনের একজন সচিব নিয়োগ এক জিনিস না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ আর ইলেকশন কমিশনের সচিব নিয়োগ এক জিনিস না। একটু পেছনে যেতে হবে, একটু পেছনে গেলে যেটা হবে, একটু পেছনে যেতে হবে, একটু পেছনে গেলে তাহলে আমাদেরকে এটা কানেক্ট করতে একটু সুবিধা হবে। 2001-06 বিএনপির বর্তমান যে সরকার, এই সরকারকে মোটা দাগে মনে হচ্ছে যে 2006 যেখানে ওনারা শেষ করেছিলেন, ওইখান থেকে 26-এ এসে শুরু করছেন। মাঝখানে যে 20 বছর পার হয়ে গেছে, 20 বছরের ভেতরে একটা নতুন জেনারেশন ঢুকছে, যাদেরকে জেনজি বলা হয়। ওরা হচ্ছে 1 মিনিটে ধরেন ওই জেমিনিতে সার্চ দিয়ে সমস্ত তথ্য বের করে ফেলে। পৃথিবী যেভাবে এগিয়ে গেছে, সেইটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকের মাথাতে এটা নাই। অনেক মন্ত্রীদের ইয়ের মধ্যে এটা দেখা গেছে যে এটা নাই আসলে তাদের মাথাতে। আপনি ধরেন, আমি 2001-06 ওই সময়কার প্রেক্ষাপটটা বলি। ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়, যিনি হচ্ছে সাবেক বিচারপতি। ইতিহাসে প্রথমবারের মতো। আচ্ছা, তারপরে সংবিধানকে সংশোধনী করা হয়, বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা হয়, যাতে করে 2006-এর ওই সময়, যে সময় নির্বাচনটা হবে, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে KM হাসান যেতে পারেন, যিনি বিএনপির একজন কমিটির সদস্য ছিলেন। আচ্ছা, এরপরে এটাও কিন্তু শেষ না, আরও আছে এখানে গল্প। এই তখনকার কমিশনকে, আমি ওই আন্দোলনের মধ্যে ছিলাম, ওই যে কমিশন বিরোধী যে আন্দোলন, আমি নিজে তখন ছাত্র, আমি ওই আন্দোলন করছি, আমার স্পষ্ট মনে আছে। আমি ওই সময় পুলিশের দ্বারা গ্রেফতারও হয়েছিলাম, যদিও জেলখানা পর্যন্ত যাওয়া লাগে নাই, এর আগেই ছুটে গেছিলাম, কিন্তু আমি গ্রেফতার হয়েছিলাম। তো আমার এটা স্পষ্ট মনে আছে। সেটা হচ্ছে, তখন আমরা ওই কমিশনকে ডাকতাম হচ্ছে জকরিয়া কমিশন। জাকারিয়া হচ্ছে জাকারিয়া নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন কমিশনার। আর মোহাম্মদ জকরিয়া নামে একজন ব্যক্তি, যিনি হচ্ছেন তখন যুগ্ম সচিব সম্ভবত ছিলেন, যিনি যুগ্ম সচিব ছিলেন, এবং সচিব এক পর্যায়ে পদত্যাগ করে অথবা ওনাকে সরিয়ে দেওয়া হয়, তখন জকরিয়া সাহেব হচ্ছেন গিয়া ধরেন ডিফ্যাক্টো সচিব হয়ে যান। তো এই আমি এখন যেটা দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং, এই শামসুল আলম সাহেবকে আমার 2006 সালের মোহাম্মদ জকরিয়া মনে হচ্ছে। এখন নির্বাচন কমিশন যেটা আছে, এটা তো থাকবে না নির্বাচন পর্যন্ত, এই নির্বাচন কমিশনও চেঞ্জ হবে, তাহলে আমরা হয়তো দেখতে পাবো যে আরেকজন আজিজ আসতেছে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ধরেন জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি সংবিধান সংশোধনী করতেছে, সংশোধনী করার সময় ওনারা রেফার করবে হচ্ছে যে যেহেতু আদালত যেভাবে রায় দিয়েছে আমরা সেই অনুযায়ী করব। আদালতের রায়কে আদালতের কাঁধে বন্দুক রেখে যেটা করা হয় সবসময়, ক্ষমতাসীনরা মূলত করেন, যেটা করে ওনারা হয়তো আরেকজন KM হাসান খুঁজে বের করে এমন একটা পরিস্থিতি হয়তোবা তৈরি করা হবে, আশঙ্কা করতেছি, কারণ ওই দিকে বিএনপি হাঁটতেছে, এমন একটা পরিস্থিতি হয়তোবা তৈরি করা হবে, যেই পরিস্থিতিটা আবার একটা 1/11 পূর্ববর্তী পরিস্থিতি। 1/11 কিন্তু প্রতিক্রিয়া, আপনাকে এটা মাথায় রাখতে হবে। 1/11 হচ্ছে ক্রিয়াটা হচ্ছে এই যে পুরো কার্যক্রমটা আমি বললাম, যেটা 2001-06 থেকে ধাপে ধাপে করা হয়েছিল।
কি বলে যে প্রথমে হচ্ছে সংবিধান সংশোধনী করা হয়, 2005 সালে এই আজিজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়, এরপরে এই যে তাদের লোকদেরকে এনে বসানো হয়, এই পুরো মেকানিজমটা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য যে মেকানিজমটা, এইটাতে বিএনপি অনেক পুরনোভাবে সিদ্ধহস্ত। এখন ওইভাবেই যদি ওনারা বাংলাদেশকে চালাতে চান, তাহলে ধরেন তাহলে তো ধরেন জনগণের প্রতিরোধের মুখে পড়বেন। কিন্তু একটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপা একটা ইন্টারেস্টিং কথা বলছে যে 31 দফা এটা ধরেন আমরা দিছি, সব এটা আন্দোলনের সময় দিছিলাম, এটা সবটা তো আমরা মানি না। একই ধরনের কথা কিন্তু সালাউদ্দিন সাহেবও পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন যে আমরা সংস্কারের অনেক কিছু আমাদের মেনে নিতে বাধ্য হয়েছিলাম নির্বাচন। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কমিটমেন্ট যে করছি, মানে সালাউদ্দিন সাহেব তো একজন সাধারণ ব্যক্তি নন। সালাউদ্দিন সাহেব ধরেন বিএনপির প্রায় কি বলে যে ডিফেক্টো উপপ্রধানমন্ত্রী। তাই উনি যখন একটা কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে ধরেন ওই বক্তব্যের জন্য উনি হয়তো 5 মিনিট কথা বলছে। 5 মিনিট মানে হইতেছে প্রায় 15 লক্ষ টাকা খরচ করছে পাবলিকের। 15 লক্ষ টাকা খরচ করা উনি বলতেছে যে আমি যেটা বলছিলাম এটা আসলে আমি মিন করি না, আমার এই কমিটমেন্টের কোনো দাম নাই। বাংলাদেশের নির্বাচিত সরকারের ডিফেক্টো উপপ্রধানমন্ত্রী উনি পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের 15 লক্ষ টাকা খরচ করে বলতেছেন যে আমি যে কমিটমেন্ট করছিলাম এটা আমি আসলে মানি না। ফরিদুল হক, যেহেতু আপনি বলছিলেন যে প্রশাসনের নিয়োগ এবং যেই ইসির নিয়োগ দুটি তো এক জিনিস নয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি একটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই যে এই যে বিএনপির দলীয় নিয়োগ নিয়ে বারবার সমালোচনা হচ্ছে বা আগেকার সময়েও তাই বলা হচ্ছে যে প্রত্যেক সরকারের আমলেই তাই দেখাচ্ছে, এটি নিয়ে কি কোনো সমস্যা আছে দলীয় নিয়োগের ক্ষেত্রে? প্রশাসনের ক্ষেত্রে না, প্রশাসনের ক্ষেত্রে তো দলীয় নিয়োগ নিয়ে ধরেন এই ব্যাপারগুলো তো আলাপ করতে হবে। এখন এই আলাপের মধ্যে যেটা হয়েছে, আলাপগুলো আমরা করেছি, কিন্তু আলাপের মধ্যে যেটা হচ্ছে বিএনপি নিজেই কমিটমেন্ট করেছে, বিএনপি নিজেই কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে 31 দফা কমিটমেন্ট করেছে যে তারা এই প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগ দিবে না, কিন্তু তারা দিয়েছে। মানে তার মানে হচ্ছে প্রতিনিয়ত আসলে কমিটমেন্টগুলো ব্রেক করার যে নজির আমরা ছিলাম ওইখানে আবার বিএনপি ফেরত যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বহু যে চুক্তি ভিত্তিক নিয়োগ বা বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, প্রশাসনিক যেই পদায়নগুলো ছিল সেগুলো নিয়ে যখন একই ধরনের রাজনৈতিক যে পক্ষপাতের যে অভিযোগগুলো সবসময় উঠে আসে, সেই সময় উঠে এসেছিল যেটি আসলে উঠে আসার কথা না, ওই সময়ের কথা বলছি, যেহেতু সেটা নির্বাচিত সরকার, মানে আমরা যেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ছিল না, সেই সময় কি এনসিপি এরকম প্রকাশ্যে আসলে প্রতিবাদ করেছিল? আমি জানতে চাচ্ছি। ওটা তো অন্তর্বর্তী টাইম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই নিয়োগগুলো তো সব দলের নিয়োগ ছিল, বহু বিশ্ববিদ্যালয়ের ভিসিরা আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বলছেন না, বহু বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নির্বাচনের পরেও পরিবর্তন হয়নি। কেন হয়নি? আপনার কি মনে হয় যে বিএনপি খুব তাদের জামাতের লোক রাখছে এখানে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাতের লোক, কুয়েটের ভিসি যাকে ওইখানকার শিক্ষার্থীরা আন্দোলন করে বের করে দিয়েছিল ঘাড় ধরে, তাকে আবার ধরেন পুনর্নিয়োগ দিয়ে পাঠানো হয়েছে। ওইখানে ধরেন মার্ডার হয়েছে, এটা নিয়ে তাকে আবার পুনর্নিয়োগ দিয়ে পাঠানো। আপনার কাছে কি মনে হয় তাহলে এই নিয়োগগুলো কি ধরেন দলীয় নয়? এটা কি অন্য দলের? ব্যাপারটা হচ্ছে যে ওই অন্তর্বর্তী সরকারের সময় যে অন্তর্বর্তী সরকার সবগুলো দলের সাপোর্টে ছিল। অন্তর্বর্তী সরকারকে স্ট্যাবিলিটির জন্য, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া, নির্বাচনকে ঠিকমতো হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর অনেক অন্যায় আবদার মেনে নিতে হয়েছে। আমি সবগুলোকে ধরে নিয়ে করব যে ছাত্ররাই তাদের নিয়োগ, ছাত্রদের এমন কোনো দল ছিল না কিংবা এমন কোনো ধরেন দলীয় লোক ছিল না যাকে ধরেন মনে করেন মানে সচিব বানাবে, ভিসি বানাবে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বানাবে, এটা ছিল না ছাত্রদের। আপনি স্বাভাবিকভাবে এটা বোঝা যায়।